কলকাতার চিনার পার্ক তো আপনারা কম বেশি প্রায় সকলেই চেনেন। রাস্তার দুপাশে রয়েছে বড় বড় গগনচুম্বী ফ্ল্যাট এবং চিনার পার্ক চত্বরে রয়েছে প্রচুর নামকরা বড় বড় রেস্তোরাঁ। তো এইরকম একটা অতি জনবহুল জায়গাতেও ঠিক আজ থেকে মাত্র 2 বছর আগে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, এবং যে ঘটনাটা আমি আপনাদেরকে আজকে বলবো সেটা কিন্তু ওই ফ্ল্যাটের আরও বেশ কয়েকজন কিন্তু জানেন, তারাও কিন্তু এই ঘটনার সাক্ষী আছে। কিন্তু আপনারা যখন পুরো ঘটনাটা শুনবেন তখন বুঝতে পারবেন যে এই এক্সপেরিয়েন্সটা যারা করেছিল তাদের পক্ষে এটা কতটা ভয়ঙ্কর ছিল। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, আপনারা প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারি আপনাদের এই ঘটনাটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং লাগবে। আপনারা সকলে আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কেন শেয়ার করার কথা বলছি তার কারণ হচ্ছে যে আমাদের আশেপাশে নিত্যদিন বহু ঘটনা ঘটছে এবং সেই সত্যি ঘটনাগুলোকে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সকলকে জানানোর চেষ্টা করছি। তাই আরও যদি অনেক অনেক মানুষ আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো শুনতে পারেন, জানতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা যিনি ইমেল করে পাঠিয়েছেন তিনি কিছু সঙ্গত কারণের জন্য নিজের আসল নামটা বা ভালো নামটা বলতে বারণ করেছেন। তো আমি যখন এই ঘটনাটা আপনাদেরকে বলবো তখন উনি ওনার যে ডাক নাম রয়েছে যেটা ওনার, সেই নামেই কিন্তু ওনাকে সম্বোধন করব। তো উনি ইমেলে লিখেছেন যে ওনার ডাক নাম হচ্ছে সুমন। তো আমি ওনাকে সুমন বলেই সম্বোধন করছি। এবং উনি দুটো ইমেলে ভাগ ভাগ করে ঘটনাটা লিখে পাঠিয়েছেন এবং রিকোয়েস্ট করেছেন যেন আমি পুরো দুটো ইমেল পড়ে ঘটনাটাকে আপনাদের সামনে গুছিয়ে পরিবেশন করি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি। তো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি প্রথমে আপনাদেরকে ঘটনার সম্পর্কিত কিছু কথা বলবো, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। সুমন যখন কলেজ পাশ করে, তো কলেজ পাশ করার কিছুদিনের মধ্যে ও পুনে চলে যায় কাজের জন্য। তো সেখানেও 2.5-3 বছর কাজকর্ম করে এবং সেখান থেকে ও কলকাতায় অন্য একটা কোম্পানিতে ও সুইচ করে যায়। এবার কলকাতা যেখানে ওর আর কি কাজ হয় সেই কলকাতা থেকে ওর নিজের যে বাড়ি রয়েছে হুগলিতে, সেখানে আসতে কিন্তু অনেকটা সময় ওর চলে যেত। এবং যেহেতু ওর অফিস থেকে বেরোতে বেরোতে 8টা সাড়ে 8টা বেজে যেত, তো সেই জন্য ও মনে করলো যে এতটা জার্নি করে, মানে 8টা সাড়ে 8টার সময় অফিস থেকে বেরিয়ে সেখান থেকে বাসে করে হাওড়া স্টেশন গিয়ে সেখান থেকে আবার ট্রেন ধরে বাড়ি আসা, আবার পরের দিন সকালবেলায় সেম জার্নিটা রিপিট করা, এই জিনিসটা করতে ওর অনেকটা সময় বেরিয়ে যাচ্ছিল। তো স্বাভাবিকভাবেই ও ভাবলো যে কোথাও যদি ও থেকে কলকাতার মধ্যে যদি কোথাও থেকে যেতে পারে তাহলে ওর কিন্তু কাজটা করতে সুবিধা হবে। এবার ওদেরই অফিসে অন্য আরেকটি ছেলে, সে অন্য ডিপার্টমেন্টের, তো সেই ছেলেটির সাথে ওর আলাপ হয় এবং সেই ছেলেটিও তখন এরকম কলকাতার মধ্যে কোথাও থাকার একটা জায়গা খুঁজে। যেহেতু কলকাতা শহরে যথেষ্ট বাড়ি ভাড়াটা যথেষ্ট বেশি, তো একজনের পক্ষে একটা বাড়ি ভাড়া নেওয়া একটু খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। তো সেই জন্য ওরা, সুমন এবং অন্য যে ছেলেটি ছিল সেই ছেলেটার ডাকনাম হচ্ছে রাজু। এবার তো সুমন আর রাজু মিলে তখন বাড়ি খোঁজা শুরু করে। এবার অনেক জায়গায় ওরা খোঁজাখুঁজি করছে, কিন্তু ওদের ব্যাপারটা ছিল ওই রাজু বলে যে ছেলেটা ছিল, ওই ছেলেটার মাঝে মধ্যে নাইট শিফট থাকতো, ওকে প্রায় 12টা সাড়ে 12টা অবধি অনেক সময় সিস্টেমে থাকতে হতো, ওকে মিটিং থাকতো। তো সেই জন্য ওরা দুজনে ঠিক করে যে খুব ছোট ছোট হলেও ওরা 2 BHK ভাড়া নেবে। কারণ রাতের বেলা যদি একজন কাজ করে, 12টা সাড়ে 12টা অবধি যদি সে কাজ করে, তো সেক্ষেত্রে সুমন যদি একটাই ঘর ওরা ভাড়া নেয় সেক্ষেত্রে সুমনের ঘুমোতে অসুবিধা হবে। তো ওরা তখন ভাবলো যে ঠিক আছে দুজনে মিলে 2 BHK ভাড়া নেবে। এবার
ওরা সেরকমভাবে ঘর দেখা শুরু করে। এবার ঘর যখন দেখতে থাকে কিছু কিছু জায়গায় এত বেশি ভাড়া চায় যে ওরা সেটা না মানে দেওয়া ওদের পক্ষে একটু কষ্টকর হয়ে যায়। তো এরকম করে অনেক খুঁজে খুঁজে ওরা চিনার পার্কে খুব ভালো একটা লোকেশনে ওরা একটা, যেটা ওদের অফিস থেকেও বেশ কাছে হচ্ছে, তো সেখানে একটা ওরা ফ্ল্যাট পায়। এবার সেটা একটা সোসাইটির মধ্যে ফ্ল্যাট, এবং সেই 2 BHK খুবই ছোট। এবার যেহেতু ওদের মানে ঘরে তো বিশাল আসবাবপত্র কিছু সেভাবে রাখবে না, তো ওদের ক্ষেত্রে আলাদা আলাদা দুটো ঘর হওয়া মানেই বিশাল ব্যাপার। ছোট একটা কিচেন রয়েছে, আর হলটা মানে বেডরুমগুলো তাও ঠিক আছে, হল ঘরটা খুবই ছোট। তো ওরা তখন মনে মনে ভাবলো যে ঠিক আছে দুজনে মিলে এটা ভাড়া নিই, যদি ওর ইন দ্য মিন টাইম অন্য কোনো ছেলেকে ওরা পায় যে হলে বিছানা করে থাকতে পারবে, তাহলে আর একজন হয়ে যাবে, 3জনে মিলে ভাড়াটা স্প্লিট হয়ে গেলে বেশ অনেকটা করেই কম হয়ে যাবে। তো যেহেতু ওরা সেই সময় ভাড়া পাচ্ছিল না, আর লোকেশনটা ভালো, ভাড়াটাও ঠিকঠাক, তো ওরা সেই বাড়িটা রেন্টে নিয়ে নেয়, এই সুমন আর রাজু দুজনে মিলে। বাড়ি ভাড়া তো হয়ে গেল। এবারে একটা উইকেন্ড দেখে সুমন রাজু দুজনেই দুজনের বাড়ি থেকে বেশ কিছু জিনিসপত্র যা যা আর কি ওদের লাগে ডেইলি বেসিসে সেরকম জিনিসপত্র নিয়ে এসে শিফট হয়ে গেল। এবার ওইখানে এই সুমন বলে যে ছেলেটি, যে আর কি ইমেলটি করেছে, তো ওর একটা মানে ওই ফোল্ডিং খাট যেরকম হয় সেরকম একটা ফোল্ডিং খাট টাইপের ও একটা কেনে। কারণ যে ফ্ল্যাটটা ওরা ভাড়া নিয়েছিল, তো সেই ফ্ল্যাটে না পাথরের মেঝে ছিল, ঠিক আছে। এবার পাথরের মেঝে একটু বর্ষা বৃষ্টি হলেই বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, তো ওর ঘরে একটা ওরকম ফোল্ডিং খাট পেতে নেয়। আর ওই অন্য যে ছেলেটি ছিল, রাজু বলে যে ছেলেটি ছিল, তো সে কি করে, সে একটা ওরকম মোটা একটা ম্যাট্রেস মতো কিনে নেয়, একটা সিঙ্গেল ম্যাট্রেস, তো ওই ম্যাট্রেসের উপরেই ও শুতো অন্য ঘরে। আর সকালবেলা তো যে যার মতো অফিস বেরিয়ে যেত, আর রাতের বেলা এসে ওরা একটা ইন্ডাকশন কুকার কিনেছিল, তো সেইখানে আর কি ওরা যে যার মতো কিছু টুকটাক বানিয়ে নিত বা বাইরে থেকে খেয়ে আসতো এইরকম। তো ওরা যখন ওই ফ্ল্যাটটায় ঢোকে, ফ্ল্যাটটা ছিল একদম 5th ফ্লোরে, ঠিক আছে। তো দুপুরবেলাটা তো 5th ফ্লোরে ভালো গরমকালে বেশ গরম হতো, কিন্তু ওরা তখন কি করবে, ভীষণ গরম লাগছে যেহেতু একদম টপ ফ্লোর, তো সারাদিন অফিসে এসিতে কাজ করছে, বাট এসে একটু সমস্যা এরকম গরম। আর যখন ওরা শিফট করছে তখন ভালো গরম, আর কলকাতা শহরের গরম তো বুঝতেই পারছেন, বেশ দীর্ঘস্থায়ী একটা গরম পড়ে। এবার ওরা তখন দুজনে দুটো কুলার কেনে, মানে মানে রাজু এবং সুমন যে যার নিজের ঘরে শোয়ার সময় কুলারটাকে অন করে ঘুমোয়। এবার ওরা এসেছে 1 সপ্তাহের মধ্যে মোটামুটি সমস্ত সেট আপ ওরা করে নিয়েছে, কুলার কেনা, কোথায় শোবে, কোথায় জিনিসপত্র রাখবে, দুজনে তো ঝাড়াঝাপটা কোনো ব্যাপার না, তো ওরকম করে নিয়েছে। এবার এই যে 1 সপ্তাহ ওরা ওখানে মানে থাকলো, এই 7টা দিন কিন্তু ওরা ভীষণ ভালোভাবে কাটে, মানে থাকে, কোনো অসুবিধে হয় না। আর যেটা যে ফ্লোরে আর কি ওরা থাকতো, সেই ফ্লোরে মানে প্রত্যেকটা ফ্লোরে 4টে করে হচ্ছে ফ্ল্যাট। এবার ওদের যে ফ্লোরটা ছিল, তো সেই ফ্লোরে কিন্তু 4টে ফ্ল্যাট ছিল না, 3টে ফ্ল্যাট ছিল ওদের ফ্লোরে। তার কারণ হচ্ছে উপরে যে একটা যে ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটটা যখন আর কি ওরা মানে যখন আর কি ফ্ল্যাটটা তৈরি হচ্ছিল সেই সময় মানে দুটো ফ্ল্যাটকে যে ওনার আর কি, সে দুটো ফ্ল্যাটই কিনে নেয় এবং দুটোকে ও একটায় কনভার্ট করে দেয় নিজের মতো করে কাস্টমাইজ করে। তো প্রত্যেকটা অন্যান্য ফ্লোরে যে 4টে করে ফ্ল্যাট, কিন্তু ওদের ওই 5th ফ্লোরে 3টে ফ্ল্যাট। এবার 3টে ফ্ল্যাটের মধ্যে ওদের একটা অন্য আর একটা যে ফ্ল্যাট ছিল, তাতে একটা বয়স্ক কাপল থাকতেন, ঠিক আছে। তো এই বয়স্ক কাপল থাকতো, আর আর একটা যেটা যেটা সব থেকে বড় ফ্ল্যাট, যেটা দুটো ফ্ল্যাট নিয়ে একটা ফ্ল্যাট বানানো হয়েছে, সেই ফ্ল্যাটটায় কেউ থাকতো না, মানে মালিক ওখানে নাকি ছিল, তারপরে সে বিদেশে কোনো কারণে চলে যায় এবং তারপর থেকে সেই ফ্ল্যাটটা বন্ধ পড়ে রয়েছে। এবার সেই জন্য ওদের না মানে ওদের ফ্লোরে কোনো চেঁচামেচি, কোনো কিছুর আওয়াজ কিচ্ছু হতো না, খুব শান্তশিষ্ট, ঠিক আছে। এবার ওরা ওই 1 সপ্তাহ খুব ভালো কাটিয়েছে, এবং তার পরের যে উইকেন্ডটা ছিল, সেই উইকেন্ডে রাজু বাড়ি চলে যায়। যে 1 সপ্তাহ কাটা ওর আরও কিছু বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসার ছিল, তো রাজু বাড়ি চলে যায়। তো সুমন সেই সপ্তাহে বাড়ি যায়নি, ও তারপরের সপ্তাহে যাবে, এরকম আর কি ওর প্ল্যান। এইবারে সুমন তো ঘরে উইকেন্ডে একাই রয়েছে, তো উইকেন্ডেও ভাবলো যে একটা ছোট আর কি ওর টেবিল মতো কিনবে এবং টেবিলে ওর কিছু বইপত্র
কিছু জিনিসপত্র গুছিয়ে রাখবে। এবার ও সকালবেলা বেরিয়েছে, এবার রাস্তায় একটা বন্ধুর সাথেও দেখা হয়েছে। এবার সেই বন্ধুটা বলেছে যে চল, মানে ওরই আর কি চেনা বন্ধু, তো বলেছে যে চল আমাদের একটা বন্ধুদের প্ল্যান হয়েছে, তুই আমাদের সাথে চ। তো ওরা গেছে সেখানে, এবং সেখানে ওরা বন্ধুরা একটা ফিস্ট করছিল, খাওয়া দাওয়া করেছে। এবার খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতে ওর রাত হয়ে গেছে, এবং টেবিলটা যথারীতি কেনা হয়নি, ওর রাত হয়ে গেছে। এবং রাত যখন মোটামুটি 11টা সাড়ে 11টা হয়েছে, তখনও চিনার পার্কে নেমেছে ওর নিজের আর কি ফ্ল্যাটে আসবে বলে। এবার সেদিকটা ছিল স্যাটারডে। এবার ও হেঁটে হেঁটে ও আসছে, তো ও দেখছে যে লিফটটা অনেক, মানে একদম 5th ফ্লোরে লিফটটা রয়েছে। এবার ও লিফটের বাটনটা প্রেস করেছে। আচ্ছা, এখানে আমি লিফটের বিষয়ে একটা কথা আপনাদেরকে বলে নিই। ও যে ফ্ল্যাটটায় থাকতো সেই ফ্ল্যাটের লিফটটা কিন্তু, মানে আগে যেরকম আগেকার যে লিফটগুলো ছিল যেরকম গ্রিল মতো প্যাটার্ন দেওয়া, মানে এখন দেখবেন যে আধুনিক যে লিফটগুলো বেরিয়েছে একদম পুরো বন্ধ হয়ে যায়, কিছু দেখা যায় না, একটা মানে স্টিল লাইক একটা স্ট্রাকচার থাকে, তো সেরকম লিফট নয়, এটা পুরনো লিফট। আর ফ্ল্যাটটাও খুব নতুন ফ্ল্যাট তা নয়, বেশ পুরনো। তো ও মানে লিফটটা প্রেস করেছে, আর মোটামুটি একটু টাইম লেগেছে, ও লিফটে উঠেছে। আর ওর ওই ফ্ল্যাটের যেদিকে লিফট ছিল ঠিক তার উল্টো দিকে সিঁড়ি, মানে কেউ যদি চায় সিঁড়ি দিয়েও তো ওঠানামা করতে পারে, তো লিফটটার সিঁড়িটা হচ্ছে একে অপরের অপোজিট, মানে লিফটটা যখন আস্তে আস্তে উঠবে প্রত্যেকটা ফ্লোরে সিঁড়ি কিন্তু দেখা যাবে এরকম। এবারে ও লিফটে করে উঠছে, যেহেতু একদম গ্রাউন্ড ফ্লোর থেকে ও 5th ফ্লোরে যাবে। এবার ও জাস্ট এমনি বাইরের দিকে তাকিয়ে রয়েছে, হঠাৎ করে দেখছে 2nd ফ্লোরে একজন ভদ্রমহিলা, যিনি শাড়ির কুচি ঠিক করছে, একটা হলুদ রঙের শাড়ি পরেছে, শাড়ির কুচি ঠিক করছে। আর কুচিটা ঠিক করতে করতে মানে ওই সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি শাড়ির কুচিটা ঠিক করছেন, আর সোজা তাকিয়ে আছে। এবং যেহেতু লিফটটা সোজা উঠছে আর সুমনও লিফট থেকে মানে সামনের দিকে মুখ করে রয়েছে, তো ভদ্রমহিলাকে দেখেছে। এবার ভদ্রমহিলাকে দেখেছে ফ্ল্যাটে প্রচুর লোক, আর ও মাত্র 1 সপ্তাহ হয়েছে এসেছে, তো কেউ থাকতেই পারে, সেটা না থাকার তো কিছু নেই। আর কলকাতা শহরে 11টা সাড়ে 11টা 12টা বিশেষ খুব বিশাল যে একেবারে নিশুতি রাত তা নয়, বিশেষত চিনার পার্ক এরিয়ায় প্রত্যেকটা রেস্তোরাঁই মাঝরাত অবধি প্রায় খোলা থাকে। এবার ও দেখেছে, দেখেও মোটামুটি ওর নিজের রুমে চলে এসে দরজা বন্ধ করে ও নিজের মতো ড্রেস ট্রেস চেঞ্জ করে নিজের মতো ও শুয়ে পড়েছে। খুব অদ্ভুতভাবে ও মানে ওর যে আর কি ফ্ল্যাটটা ছিল, এবার দেখুন আপনারাও যারা ফ্ল্যাটে থাকেন তারা জানবেন যে ফ্ল্যাটের একটা করে অনেক সময় কমন ওয়াল থাকে, কিন্তু সেই কমন ওয়াল যেটা থাকে সেটাও তো বেশ অনেকটা চওড়া হয়, সেটা তো আর খুব পাতলা হয় না। আর কলকাতার বাড়ি ঘরের কনস্ট্রাকশানে ইট ইট দিয়ে তৈরি, মানে আমেরিকায় যেমন আমাদের এখানে মানে কাঠের দুটো করে সেকশন থাকে, তার মাঝখানে ফোম দেওয়া থাকে, এখানে কিন্তু কোনো ঢালাই মানে হয় না। ওরকমভাবেই প্রত্যেকটা বাড়ি ঘর, ইভেন বড় বড় বিল্ডিংও কিন্তু ওইভাবেই বানানো হয়, কোনো রকমের ওই ওই মানে সিমেন্ট সুরকি দিয়ে কিন্তু ঢালাই হয় না। এবারে তো কলকাতা ওরকম মোটা মোটা কনস্ট্রাকশন আর পুরোনো দিনের ফ্ল্যাট, যথেষ্ট ভালো সুন্দর ফ্ল্যাট। এবার এই যে একটা সপ্তাহ সুমন যে ছিল বা ওর বন্ধুও যে ছিল, ওরা কিন্তু ফ্ল্যাটে কোনো রকম কোনো প্রবলেম ফেস করেনি। এটাই ফার্স্ট টাইম ও বাড়িতে এলো, আসার পরে ও যখন নিজের ঘরে ঢুকেছে ফ্রেশ হয়ে, তো শুয়ে পড়েছে, এবং শোয়ার পরে ও বুঝতে পারছে যে ওর যে মাথার কাছে যে দেয়ালটা রয়েছে ঠিক সেই দেয়ালের উল্টো পিঠে মনে হচ্ছে যেন কেউ কথা বলছে। এবার দুটো বিষয় এখানে খুব ইম্পর্টেন্ট। প্রথম বিষয়টা হচ্ছে, প্রথমে ও ব্যাপারটাকে ইগনোর করে যে ঠিক আছে কেউ হয়তো কথা বলছে সিঁড়িতে দাঁড়িয়ে বা কিছু। এবার প্রথম বিষয় হচ্ছে যে ওই ফ্লোরে দুটো ফ্ল্যাটেই লোক থাকে, একটা ফ্ল্যাটে এরা ভাড়া নিয়েছে আর অন্য ফ্ল্যাটে একটা বয়স্ক দম্পতি থাকে, যেটা মানে সেটা ওরা প্রথম দিনই জেনেছিল যখন যেদিন ওরা ওই বাড়িতে মুভ করলো। ওই বয়স্ক দম্পতি ওদের সাথে আলাপ করতে এসেছিল, ওদেরকে একটু খাবারও দিয়েছিল, তো সেদিনই আলাপ হয়েছে। আর অন্য যে ফ্ল্যাটটা রয়েছে, যেটা দুটো ফ্ল্যাট নিয়ে একটা ফ্ল্যাট বানানো, সেটা পুরো মানে ফাঁকা থাকে। এবার ও ভাবছে যে হয়তো কেউ এসেছে, সে ফোনে কথা বলছে, কিন্তু ওর এই ভ্রান্ত ধারণাটা কিছুক্ষণের মধ্যে ভেঙে যায় যখন ও বুঝতে পারে যে ওর মাথার দিকের যে দেওয়ালটা রয়েছে সেই দেয়ালটায়
মানে হাফ অন্য মানে কমন যে দেয়ালটা সেটা হচ্ছে হাফ পোর্শন পড়ছে, আর বাকিটা ওদিক থেকে মানে সিঁড়ির জায়গাটা নেমে গেছে। এবার ও ভাবছে যে যদি কেউ সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলে তাহলে কিন্তু ওর রুমে সেই আওয়াজটা আসার কথা নয়। এবং তারপরে ভাবছে যে আমার দেয়ালের বাকি যে অংশটা রয়েছে, যেটা একটা কমন ওয়ালের অংশ, কিছুটা অংশ পড়ছে, কমন হিসেবে যে ওয়ালটা কিছুটা কাজ করছে, সেই ফ্ল্যাটটা তো বন্ধ, সেই ফ্ল্যাটে তো কেউ থাকে না। এবার ও তারপরে ভাবলো যে ঠিক আছে, হয়তো কেউ সিঁড়িতে কথা বলছে বা হয়তো কেউ এসেছে, আমি হয়তো জানি না, আমি তো সারাদিন বাড়িতে ছিলাম না, হতেই পারে উইকেন্ডে হয়তো মালিকের বাড়ির লোক কেউ এসেছে। ও ঘুমিয়ে পড়ে। ঘুমোচ্ছে, রাত 2-2:30 সময় সাডেনলি ওর ঘুমটা ভেঙে যায়। এবার ও যখন ঘুমটা ভাঙে তার কারণ হচ্ছে ওর হঠাৎই ঘুমের মধ্যে যখন ওর ঘুমটা ভেঙে যায়, ঠিক তার আগের মুহূর্তে ওর মনে হয় যে ওর ঘুমোতে যাওয়ার আগে ও যেমন শুনেছিল যে ঠিক ওর মাথার কাছে দেয়ালের কাছে কেউ কথা বলছে, যেটাকে ও খুব স্বাভাবিকভাবে নিয়েছিল, ওর হঠাৎই মনে হয় কেউ যেন ওর ঘরের একদম কাছে এসে, মানে একদম ওর দেয়ালের কাছে বা ওর একদম রুমের ভিতরে দাঁড়িয়ে ওর মনে হলো কেউ যেন ওকে বলছে যে আমাকে হলুদ শাড়িটা পরে কেমন লাগছিল। এই কথাটাও শুনতে পায়, এবং এই কথাটাও শুনতে পেয়ে কিন্তু ধরপড়িয়ে ঘুমটা ভেঙে যায়। ও খুব চমকে যায় আর কি। এবার যখন ও চমকে ঘুম থেকে উঠে পড়ে, ও একটা মুহূর্তের জন্য ভাবে যে হয়তো ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখেছে, যেটা অনেকের ক্ষেত্রেই হয়। কিন্তু ওর মানে সেই সময় ও একটা মনে মনে ধারণা করছে যে হয়তো ভুল শুনেছে, কিন্তু সেই ধারণাটা ওর খুব অল্প সময়ের মধ্যেই ভেঙে যায় যখন ওই 2:30-এর সময় ওর ঘুম ভাঙার পরে ও যখন ঠিক তার 5-7 মিনিটের মধ্যে আবারও শুনতে পায় ওই একই কথা, ওই হলুদ শাড়িটা পরে আমাকে কেমন লাগছিল। এবার এইটা যখন ও শোনে, ও না খুব মানে অবাক হয়ে যায় যে এত রাতে কে কথা বলছে। প্রথম ওর মানে এই প্রশ্নটা আসে, এবং ওই যে কথাটা যে ও শুনতে পাচ্ছে, দেখবেন ধরুন আপনার ঘরের বাইরে কেউ কথা বলছে, হয়তো খুব জোরেই বলছে, কিন্তু আপনি কিন্তু স্পষ্ট বুঝতে পারবেন যে সে আপনার যতই জোরে কথা বলুক, সে আপনার ঘরের বাইরে থেকে বলছে। আবার দেখুন যে ঘরে ধরুন আপনি রয়েছেন, আপনি হয়তো একাই রয়েছেন, কিন্তু আপনার ঘরে যদি কেউ আস্তেও কথা বলে, আপনি কিন্তু বুঝতে পারবেন যে আস্তে হলেও সেই কথাটা কিন্তু আপনার ঘর থেকেই আসছে, বাইরে থেকে আসছে না। এবং এই জায়গাটা কিন্তু সুমনও খেয়াল করে, এবং যখনও আবার শোনে দ্বিতীয়বারের জন্য, প্রথমবার তো ভেবেছিল যে ওর তো স্বপ্ন দেখছিল তাই ওর ঘুমটা ভেঙে গেছে, বাট দ্বিতীয়বারের জন্য যখন ওই সেম জিনিসটা ও শোনে, ওর মনে হলো কেউ যেন ওর ঘরের ভিতরে দাঁড়িয়ে কথাটা ওকে জিজ্ঞেস করছে। এবং ওর না খুব মানে ভয় যে ও খুব পেয়েছিল সেই রাতে সেরকম কিন্তু নয়, কিন্তু ওর খুব অদ্ভুত লাগে, এবং ও নিজের মনকে এটাই বোঝায় যে নিশ্চয়ই কেউ সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলছে। এবং তারপরে ওর মাথায় আসে, মানে ঘুমের ঘোরে ছিল তো, ঘুমটা ভাঙার কিছুক্ষণের পরে ও তখন ব্যাপারটাকে না একটা রিলেট করে। ওই যে ও যখন রাতের বেলা ওর গ্রাউন্ড ফ্লোর থেকে ওর নিজের ফ্ল্যাটে 5th ফ্লোরে আসছিল, আমি আপনাদেরকে বললাম যে ও একটা সিঁড়িতে দেখে 2nd ফ্লোরে একটি মেয়ে, একজন মহিলা, সে হলুদ শাড়ি পরে কুঁচি ঠিক করছিল। তো ও ভাবছে যে হয়তো সেই মহিলাটি এখনও সিঁড়িতে কথা বলছে। এবার ওর না খুব অবাক লাগে যে একজন ভদ্রমহিলা, সে এত রাত অবধি, মানে তখন 2:30 বাজে, সে সিঁড়িতে কেন কথা বলছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে কথাটা ওকে একদম 5th ফ্লোরের সিঁড়িতেই বলতে হবে, না হলে কিন্তু এই কথাটা ওর শোনার কথা নয়। এবারে ভাবছে তাহলে কি 5th ফ্লোরে কি মালিকের লোকজন কেউ এসেছে, সে হয়তো কথা বলছে। এবং এরকম নানান 7 চিন্তা করে ও প্রথম ভাবে যে একবার দরজা খুলে দেখবে। তারপরে ভাবলো যে না, নতুন ফ্ল্যাটে এসেছি, দরকার নেই, কেউ আমার ফ্ল্যাটের বাইরে কে কি করছে আমার জানার দরকার কি। আর ও তো ওনারও না, ও রেন্টে নিয়েছে, ফলে ও ভাবে যে ঠিক আছে যা হচ্ছে হোক, তো ঘুমিয়ে পড়ে। যাই হোক, সেই রাতটা কেটে গেল। এবার পরের দিন হচ্ছে রবিবার। এবার রবিবার যেহেতু তার আগের রাত ওর খুব একটা ভালো ঘুম হয়নি, তো রবিবার দিন ওর ঘুম থেকে উঠতে উঠতে বেশ দেরি হয়ে যায় সুমনের। এবার যেহেতু তারপরের দিন সোমবার, তো রাজুর কিন্তু এই রবিবার দিনই বিকেলের মধ্যে ফিরে আসার কথা। দুজনের কাছে ফ্ল্যাটের 2টো আলাদা আলাদা চাবি থাকতো। এবার যেহেতু ওর ঘুমটা ঠিক মতো হয়নি, তোর মানে শরীরটাও ঠিক ভালো লাগছিল না, তো ঘরে আর কিছু রান্না বান্না করেনি। ও
ও কিছু দুপুরবেলা বেরিয়ে যায়। চিনার পার্কে তো প্রচুর প্রচুর রেস্তোরাঁ রয়েছে, তো একটা দোকানে ঢুকে, একটা বিখ্যাত বিরিয়ানির দোকানে ঢুকে ও বিরিয়ানি টিরিয়ানি খেয়ে আর কিছু ওর দরকারি রান্নার জিনিসপত্র কয়েকটা জিনিস কিনে ও বিকেল বিকেল ফ্ল্যাটে ঢুকে যায় এবং ও ভাবে যে আমি বিকেলবেলা একটু ভালো করে ঘুমোবো। এবার ও ঘুমিয়েছে। ঘুমানোর পরে মোটামুটি ও 2-2.5 ঘন্টা ঘুমোয় বিকেলে, একদম ভালো করে ঘুমোয়। এবার ও ভেবেছে যে রাজুর তো চলে আসার কথা, এবার যেহেতু ওর কাছে ও চাবি আছে, এবার ও পরিষ্কার বুঝতে পারছে যে পাশের ঘরটায়, মানে দুটো ঘরই কিন্তু খুব ছোট ছোট ঘর, খুব একটা বড় ঘর নয়। তো পাশের ঘরে যে ঘরটা রাজু থাকে, তো সেই ঘরে হাঁটা চলার আওয়াজ হচ্ছে। এবার সুমন ভেবেছে রাজু হয়তো ঘরে এসেছে, তো একবার ওকে ডাক দিয়েছে কিন্তু কোনো উত্তর পায়নি। এবার ভেবেছে যে হয়তো শুনতে পায়নি বা ও হয়তো ফোনে কথা বলছে বা কোনো একটা কাজ করছে, তো সুমনও আর কিছু বলেনি। এবার যখন মোটামুটি 8টা 8:30 বাজে, তো তখন সুমন খাট থেকে উঠে কিচেনে গেছে একটু চা বানাতে, এবং চা বানাতে গিয়ে ও না মানে একটু হতভম্ব হয়ে গেছে রাজুর ঘরের দিকে তাকিয়ে। তার কারণটা হচ্ছে ও দেখছে রাজুর ঘরে রাজু নেই, মানে ও আসেইনি এখনো। এবার ও না খুব অবাক হয়ে গেছে যে ওর ঘরে আওয়াজ আসছিল, কেউ হাঁটাচলা করার, কেউ একটা এদিক ওদিক করছে, কি ব্যাপার। তো সঙ্গে সঙ্গে সুমন কি করছে, রাজুকে ফোন করেছে যে তুই কি এসেছিলি ঘরে। ভেবেছে হয়তো এসেছে, ঘর থেকে হয়তো বেরিয়ে গেছে। তো রাজু বলছে যে ওর ট্রেন লেট, ওর ফিরতে দেরি হবে, মানে মোটামুটি ওর 10:30-11টা বেজে যাবে বাড়ি ফিরতে আজকে, মানে চিনার পার্কে ব্যাক করতে। তো বললো ঠিক আছে। এবার ও ভাবলো যে ঠিক আছে, এটা তো আমার মনের ভুল। খুব অদ্ভুত রকম ভাবে ও যখন চা করে কিচেন থেকে, মানে ফ্ল্যাটটা তো খুব একটা বড় নয়, তো ওপেন কিচেন রয়েছে হলের সাথে, তো কিচেন থেকে চাটা করে যখন ও চাটা নিয়ে ওর নিজের রুমের দিকে আসছে, একটা মুহূর্তের জন্য, মানে সেটা হয়তো পারসিস্ট করেছিল 1 থেকে 2 সেকেন্ড, ও দেখছে যে রাজুর ঘরের কাছে সেই যে কালকে ও ওই হলুদ শাড়ি পরা যিনি মানে সেকেন্ড ফ্লোরের সিঁড়িতে নিজে শাড়ির কুচি ঠিক করছিলেন, সেই মহিলাটাকেও দেখে যে সে শাড়ি কুচিটা ঠিক করছে এবং সে ওই রাজুর ঘরের একদম মাঝখানে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছে। এটা দেখে না মানে ও যখন, মানে হয় না একটা যে ধরুন আমরা জাস্ট পাস করছি একটা জায়গা দিয়ে, একটা যে হট করে চোখে পড়লে আমরা একটুখানি দাঁড়িয়ে যাই, আবার ঘুরে দেখি যে কি দেখলাম জিনিসটা। ওর ক্ষেত্রে কিন্তু একদম সেটাই হলো। ও যখন ঘুরে দেখছে তখন ও দেখছে যে নেই, কেউ নেই ওখানে। এবার ওর না ব্যাপারটা খুব উইয়ার্ড লাগে যে কি ব্যাপার, একটা মহিলাকে কালকে ওখানে দেখলাম, রাতেও কথা বলছিল, তাকে আবার আমি ঘরের মাঝখানে মনে হলো দেখলাম, মানে ওর নিজের উপরে নিজের একটুখানি বিরক্ত আসে যেটা কি দেখছি আমি। যাই হোক, তো চা নিল, চাটা শেষ করলো। এবার ও কিছু মানে জিনিসপত্র ছোটোখাটো রান্নার, ম্যাগি, একটু ডিম, এগুলো এনে রেখেছে যে আজকে আর বেরোবো না, যা আছে ঘরে কিছু একটা বানিয়ে খেয়ে নেব। এবার ওর নিজের জন্য বানাবে, তো বুঝতে পারছে যে রাজুর আসতে দেরি হবে, তো ভাবলো যে এটা একটু খারাপ দেখাবে, ওর ঢুকতে ঢুকতে দেরি হবে, তো রাজুকে একটা ফোন করি, যদি ও ম্যাগি খেতে চায় তাহলে দুজনের জন্য আমি একবারে ম্যাগিটা বানিয়ে নেবো। কারণ ওরা ভাড়াটা যেমন স্প্লিট করে, ইলেকট্রিক বিলটাও স্প্লিট করে। তো ভাবলো যে ঠিক আছে, ও এসে ঢুকবে, আমি যে সময় খাবো, তো জিনিসটা দেখতে খুব খারাপ লাগবে। তো সুমন কি করেছে, রাজুকে ফোন করেছে, বলছে যে তুই কি খাবি, আমি ম্যাগি বসাচ্ছি। তো বলছে যে একটা কাজ কর, কিছু বসাস না, আমি বাড়ি থেকে কিছু খাবার আনছি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, ওই বাড়িতে কিচ্ছু ছিল না, বাট একটা ওরা ফ্রিজ পেয়েছিল, মানে পুরনো ফ্রিজ, ওটা ওই কিচেনেই ছিল, তো ফ্রিজটা ওদেরকে কিনতে হয়নি, ফ্রিজটা আগে থেকেই ছিল, ফ্রিজ ছিল। আর রান্নাঘরে একটা জলের মেশিন ছিল, মানে অ্যাকোয়াগার্ড যেরকম হয় সেটা একটা পুরনো মডেলের, বাট ছিল। তো এই দুটো জিনিস ওদেরকে কিনতে হয়নি। এবার সুমনের তো বেশ ভালো লাগছে যে ঠিক আছে, ও বাড়ি থেকে ফিরছে, কিছু খাবার দাবার নিয়ে এসেছে, তো আর ম্যাগি থেকে কিছু বানায়নি, ও নিজের ঘরে ফোন নিয়ে আছে এবং তখন রাত 10:30 বাজে। 10:30 বাজে এবং মানে ওর ফ্লোরটা তো পুরো নির্জুম হয়ে গেছে, কারণ ওই বয়স্ক দম্পতি তারা, ওরা তাড়াতাড়ি শুয়ে পড়ে, ওরা খুব একটা বাইরে থাকেও না। এবং এই রাত অবধি ও কিন্তু কোনো আওয়াজ পায়নি। হঠাৎ করে 10:30 নাগাদ ও
মানে কি বলছে সেটা বুঝতে পারছে না স্পষ্ট, বাট বুঝতে পারছে যে ঠিক ওর মানে খাটের যে মাথার দিকটা, হেডবোর্ডটা যেদিকে, সেই মাথার দিকে যে দেওয়ালটা রয়েছে, তো সেই দেয়ালের কাছে একজন মহিলা কথা বলছে। মানে প্রথমে শুনলে মনে হবে সে হয়তো ফোনে কথা বলছে বা কারোর সাথে কথা বলছে, খুব আস্তে আস্তে, এবং কি বলছে কিছু বোঝা যাচ্ছে না। তো এমন সময় রাজু ঘরে ঢুকেছে। তো জিনিসগুলোকে রেখেছে রান্নাঘরে, বলেছে যে এগুলো আমি বাড়ি থেকে খাবার দাবার এনেছি, তো খিদেও পেয়ে গেছে, 10:30 বেজে গেছে। তো বললো যে দাঁড়া আমরা এসে খাই। তো ওরা দুজনে রান্নাঘরে প্লেটে খাবারগুলো নিয়ে নিয়েছে। ও বাড়ি থেকে পরোটা, আলুর দম আরও কিছু একটা নিয়ে এসেছিল, তো ওরা খাচ্ছে। এবার খেতে খেতে হঠাৎ করেই মানে দুজনে এমনি জাস্ট কথা বলছে, অফিসের আলোচনা করছে, কারণ পরের দিন থেকে সোমবার আবার অফিস। তো হঠাৎ করেই রাজু সুমনকে বলছে যে লিফট দিয়ে উঠছিলাম, একটা খুব অদ্ভুত জিনিস দেখলাম। তখন বলছে কি? বলছে এই এই ফ্ল্যাটে কোনো একজন মহিলা থাকে যে খুব স্পিডে হাঁটতে পারে, মানে হয়তো দৌড়তে পারে। তখন বলছে কেন? তখন বলছে আমি যখন গ্রাউন্ড ফ্লোর থেকে লিফটে উঠলাম, আমার লিফটটা যে উপরে উঠে যাচ্ছে আর একজন মহিলা এসে দাঁড়ালো, এবং সেই মহিলাটা যখন আমি সেকেন্ড ফ্লোরে যাচ্ছি তখনও আমি দেখলাম যে মানে আমার লিফটটা জাস্ট সেকেন্ড ফ্লোরে এলো, সেকেন্ড ফ্লোর যখন ক্রস করছে ততক্ষণ ওই মহিলাটাও নাকি মানে জাস্ট হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে ক্রস করে থার্ড ফ্লোরে গেল, আবার থার্ড ফ্লোরে যখন লিফটে গেল মানে সেও থার্ড ফ্লোরও ক্রস করে ফেললো, ফোর্থ ফ্লোরও এইভাবে ক্রস হলো। কিন্তু ফিফথ ফ্লোরে এসে যখন লিফটটা থামলো তখন কিন্তু এই রাজু আবার ওই মহিলাটাকে দেখেনি। বলছে বাবা মানে কি, মানে পায়ে কি জোর, মানে লিফটের থেকেও তাড়াতাড়ি নিজে হেঁটে হেঁটে উঠে যাচ্ছে। এবার এইটা শুনে না ওর একটুখানি অবাক লাগে, মানে একটু খটকা লাগে যে কোন মহিলার কথা বলছে। এবার মানে সুমনের মনে হয় যে এটা কি ওই মহিলাটাই। তো তারপরে মানে ভাবছে যে ফিফথ ফ্লোরেও মহিলা গেল না, তাহলে কি ফোর্থ ফ্লোরেই কোনো ফ্ল্যাটে ঢুকে গেছে, সেটা হওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি। তো এই কথাটা জাস্ট ও শোনে কিন্তু কিছু বলে না। যাই হোক, তো দুজনে খাওয়া দাওয়া করে যে যার রুমে শুয়ে পড়ে। পরের দিন সোমবার অফিস, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওরা যত তাড়াতাড়ি সম্ভব হয়েছে শুয়ে পড়েছে। তো ঠিক একদম ওই রাত 2টো থেকে 2:30-এর মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন, মানে একটা শব্দ আসে, এবং যে শব্দটা দুজনেই বুঝতে পারে, মানে সুমন আর রাজু দুজনেই বুঝতে পারে যে খুব সম্ভব রান্নাঘরের দিক থেকে একটা শব্দ আসছে, খুব অদ্ভুত টাইপের একটা শব্দ। মানে কেউ যদি কোনো কাপড় জাতীয় জিনিসকে ছেড়ে তাহলে একটা ছ্যাঁচ্ছ্যাঁর করে যে আওয়াজ হয়, এবং খুব মুখ দিয়ে খুব রাগে বা কোনো একটা কোনো কিছুর উপরে প্রেশার ফেললে যেরকমভাবে গায়ের জোর দিলে যেমন একটা আওয়াজ বেরোয় মুখ থেকে, সেরকম একটা কেউ আওয়াজ করছে, এবং কিছু একটা কাপড় জাতীয় জিনিসটি ছেঁড়া হচ্ছে তার একটা আওয়াজ পায়, এবং সেই আওয়াজটা এতটাই তীব্র হয় যে দুজনেরই কিন্তু ঘুমটা ভেঙে যায়। এবার প্রথমে যেটা সুমন লিখেছে যে প্রথমে ও তো জেগে গেছে, এবার জেগে যাওয়ার পরে ও ভাবছে যে হয়তো রাজু কিছু একটা কাজ করছে রান্নাঘরে। আবার ঠিক রাজু যখন ওর ঘরে ওর এই আওয়াজটা পেয়ে ও যখন ঘুমটা ওর ভেঙে যায় তখন ও মনে করে যে নিশ্চয়ই সুমন রান্নাঘরে কিছু একটা কাজ করছে। এবার দুজনেরই মনে একটু একটু বিরক্ত আসে যে এত রাতের বেলা আবার কি করছে, একে অপরের প্রতি একটা এরকম ভাবনা চিন্তা এসছে। এবার তো ঘুমটা ভেঙে যাওয়ার পরে সুমন শুয়ে পড়েছে। তো শোয়ার পরে মানে ওর তো ঘুমটা ভেঙে গেছে, মাঝে মধ্যে এরকম কিছু একটা ছেঁড়ার আওয়াজ হচ্ছে। তো সুমন কি করেছে, তখন ওর ঘর থেকে শোয়া অবস্থাতেই ও বলছে, এ তুই রাতের বেলা কি করছিস বলতো, কালকে সকালে অফিস আছে, ঘুমো, কি এত আওয়াজ করছিস, সেরকম করে বলেছে। এবার এই যে কথাটা বলেছে না, সেটা রাজু শুনতে পেয়েছে, কারণ রাজু ওদিকে ঘুম ভেঙে গেছে, ও জেগে গেছে। এবার রাজু যখন এই কথাটা শুনেছে, রাজু তো বুঝতে পারছে যে সুমন এই আওয়াজটায় ঘুম ভেঙে গেছে, এবং সুমন ভাবছে রাজু কিছু করছে। এবার ও না খুব ঘাবড়ে গেছে, ও ভাবছে যে ব্যাপারটা কি হলো। তো ওর কাছে তো এটা প্রথম ফার্স্ট এরকম কোনো এক্সপিরিয়েন্স। তো ও কী করছে, ও মানে উঠে লাইট জ্বালিয়েছে, লাইট জ্বালিয়ে সোজা রান্নাঘরের দিকে গেছে, গিয়ে দেখছে যথারীতি কিচ্ছু নেই। তো সুমনের ঘরের দরজাটা ভেজানো ছিল, তো বলছে যে আমি কিন্তু ছিলাম না, আমি একটা আওয়াজে ঘুম ভেঙে গেল,
তো সুমন বলছে, তুই ছিলি না? তাহলে আমারও তো একটা আওয়াজে ঘুম ভেঙে গেল, কিছু একটা ছেঁড়ার আওয়াজ হচ্ছিল, একটা মুখে কেউ আওয়াজ করছিল। তো তখন বলছে, তুইও পেয়েছিস? বলছে, হ্যাঁ। এবার দুজনেই খুব অবাক হয়ে যায়। এবার তখন মানে ওরা আর কিছু কথা বাড়ায় না, যে যার মতো শুয়ে পড়ে। কিন্তু সুমনের মানে ঘরের যে দিকটা ছিল, মানে ওর মাথার দিকে যে দেওয়ালটা, এবার ওর যে ওই ঘুমটা ভেঙে গেল হঠাৎ করে। যদি আপনি ধরুন খুব ভালোভাবে ঘুমোচ্ছে, হঠাৎ করে যদি আপনার ঘুমটা ভেঙে যায়, চট করে কিন্তু ঘুমটা আসতে যায় না। এবং ওর ক্ষেত্রেও তাই হলো। রাজু হয়তো গিয়ে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সুমনের তখনও ঘুম আসছে না। তখন প্রায় 2:45 মতো বাজে। খুব অদ্ভুতভাবে আবার সুমন শুনতে পাচ্ছে ওর মাথার দিকে দেওয়াল থেকে ওই একটা মহিলা কণ্ঠে কেউ বলছে, আমায় হলুদ শাড়িটা পরে কেমন লাগছিল, আমার কেমন লাগছিল হলুদ শাড়িটা পরে, বারবার একই কথা বলছে। এবার না সুমনের একটু খটকা লাগে এবং ও পরিষ্কার বুঝতে পারে যে নিশ্চয়ই এই আপার ফ্লোরে, যে ফ্লোরে কেউ থাকে না সাধারণত, সেখানে নিশ্চয়ই কোনো লোক এসেছে এবং কোনো মহিলা এসছে যে মাথা খারাপ বা যে পাগল। নাহলে এরকম রাতের বেলা কালকেও এরকম একই কথা বলে যাচ্ছিল। বা দেখুন, কোনো মানুষকে সামনে মানে সামনাসামনি যদি কারোর সাথে কথা হয়, সে তো তাহলে ঘরেই কথা বলবে। আর এভাবে কাউকে ফোন করে, ফোনেও যদি কথা বলে, এরকম মধ্যরাতে কেউ সিঁড়ির সামনে সেভাবে কথা বলে, নিশ্চয়ই মাথা খারাপ আছে। তোর না খুব অস্বস্তি লাগে এবং যাই হোক, ও ঘুমানোর চেষ্টা করে কিন্তু ঘুমোতে পারে না। বারবারই একই কথা ও কানে শুনছে। এবার তখন না সুমন উঠে বসেছে খুব বিরক্ত হয়ে, এবং ও ভাবছে যে কেউ যদি কাউকে ফোনেও একই কথা বলে, সেও তো বিরক্ত হয়ে যাবে, সেও তো ফোনটা রেখে দেবে। কেউ কি করে একই কথা বারংবার কেউ শুনতে পারে? এবং এইটা যখন ভেবে ও ভাবলো যে না, একবার বাইরে গিয়ে দেখতে হবে, অ্যাটলিস্ট যে ফ্ল্যাটের দরজাটা খুলে একবার দেখতে হবে। এরকম তো রোজ রোজ ঠিক না, কালকে অফিস রয়েছে, ঠিকমতো ঘুম হচ্ছে না। তো ও যখন উঠতে যায় খাট থেকে, তখন না খুব অদ্ভুতভাবে ঠিক ওর ওই সেম ওই মাথার পিছনের দেয়ালটা থেকে একটা মহিলা কণ্ঠে কেউ বলে উঠল, আমাকে দেখা কি এতই সোজা যে যখন ঘর থেকে বেরোবে আমায় দেখতে পাবে, যখন ইচ্ছা হবে আমাকে দেখতে পাবে না? আমাকে দেখা কিন্তু এত সোজা নয়। একদম সেম যেটা এই সুমন লিখেছে, আমি একদম সেম কথাটা আপনাদের সামনে বললাম। এবার সুমন না আঁতকে ওঠে। মানে ও এটা মনে মনে ভাবছে, কিন্তু মানে ধরুন আপনি একটা জিনিস মনে মনে ভাবছেন, ঠিক আপনার সামনে থেকেই কেউ যাকে আপনি দেখতে পাচ্ছেন না, সে যদি সেই আপনার মনের প্রশ্নের উত্তরটা দিয়ে দেয়, তাহলে একটা কিরকম অদ্ভুত টাইপের একটা ফিলিংস আসবে না? ঠিক সেম জিনিসটা কিন্তু এর সাথে হলো, সুমনের সাথে। এবং ওই প্রথম ওই সময়টা ও কিন্তু সত্যি সত্যি একটু ভয় পায়। ওর খুব মানে ও একটু ঘাবড়ে যায় যে ব্যাপারটা হলোটা কি, আমাকে কে এরকম বললো, আর আমি যে মানে যে কে কথা বলছে এটা দেখার জন্য যে দরজা খুলতে যাচ্ছিলাম, সেটা সে বা জানলো কি করে? এবং তারপরক্ষণ ওর মনে হয় যে হয়তো সে ফোনে কথাটা বলছে। তারপরে ভাবছে যে না, এত সব কিছু মিল হতে পারে না। যাই হোক, ওর মনের মধ্যে প্রচুর মানে একটা ভয় বলুন, একটা কনফিউশন বলুন, সব কিছু নিয়েও কোনো রকমে শোয় এবং ভোর হয়ে যায় এবং সকালবেলা দুজনেই যে যার মতো অফিস চলে যায়। এবার অফিসে গিয়েও কাজকর্ম করছে, সবই ঠিক আছে, কিন্তু ওর বারবার না রাতের বেলার কথাটা মনে পড়ছে। এবার ও না মানে প্রত্যেকবার মানে দিনের বেলাটা না ও ভাবছি, দূর আমি সব কি উল্টোপাল্টা ভাবছি, মানে অফিসে সারাদিন এত কাজ, রাতে ঠিকমতো ঘুম হয়নি, দূর যে ফোনে কথা বলছি বলুক, আমি আজকে থেকে একদম পাত্তাই দেবো না। ঘুম ভেঙে গেলে আবার আমি শুয়ে থাকবো, জাগবো না, চোখও খুলবো না, আবার আমি ঠিক ঘুমিয়ে যাবো। মানে ও না ব্যাপারটাকে পুরোপুরি ইগনোর করতে চায়। এইবারে অফিস থেকে ফিরে সুমন এবং রাজু দুজনে প্রথমে টুকটাক নিজেদের কাজকর্ম নিয়ে কথাবার্তা বলে। তো তারপরে হঠাৎ করেই সুমন আর কি রাজুকে বলে যে তোর ঘরটা তো ওই দিকে, তো তুই হয়তো অতটা বুঝতে পারিস না, কিন্তু অনেক রাত হলে না ঠিক মানে আমার মানে যে ওদের কি যে বেডরুমটা বলছে, এখানে পাশ দিয়ে না মনে হয় যেন কেউ কথা বলছে, এবং এমন কথা বলতে থাকে, এমন কথা বলতে থাকে যে খুব অসুবিধে হয়, ঘুমটা ঠিক হতে চায় না। তো রাজু তখন বলছে যে তাহলে একটা কাজ করতে হয়, তাহলে যে ওনার আছে ওনাকে ফোন করে তাহলে বলতে হবে যে উনি যাতে বারণ করে, কারণ আমরা তো চিনি না কাউকে কিছু, আর এখানে আমরা থাকি, হঠাৎ করে কাউকে যদি আমরা কিছু বলতে যাই। তো তখন সুমন বলছে যে এইটুকুর জন্য আর ওনার যে যার থেকে আর কি ওরা
একটা লোকের মারফত করিয়েছিল। তো ওনাদের বাড়ি ওরা একবার গেছিল, তো সেই লোকটা বয়স্ক লোক। তো বলছে না আমি ভাবছি আজকে যদি এরকম হয় আমি দরজাটা খুলে বলবো যে একটা মহিলার গলা পাই, বলবো যে ম্যাডাম আপনি একটু আস্তে কথা বলুন বা আপনি ঘরে কথা বলুন। তো রাজু বলছে হ্যাঁ বলবি, কি আছে, ভাবে তো অসুবিধে। মানে এই কথাগুলো হয়েছে আর ওরা ওরা খেদে সেদিনকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে। ঠিক রাত 12:30 নাগাদ সুমনের আবার ঘুমটা ভেঙে যায়। এবার যে সুমনের ঘুমটা ভাঙে সেই ঘুমটা কিন্তু মানে কোনো ফোনে ওই মহিলা কথা বলছে আমাকে হলুদ শাড়ি পরে কেমন লাগে যেটা ও শোনে সেরকম কিন্তু কিচ্ছু না। জাস্ট ওর ঘুমটা ভেঙে যায়, ওর মনে হলো যেন সুমনকে কেউ ডাকছে। সুমনের এটা মনে হয়, ওর মনে ওকে কেউ ডাকছে। এবার ওর যখন মনে হয়েছে ওকে কেউ ডাকছে তো স্বাভাবিকভাবেই ঘুম থেকে উঠে পড়েছে এবং ঘরে কেউ নেই। পাশের ঘরে রাজু রয়েছে, সেও ঘুমাচ্ছে। এবার ও না মানে ঘুমটা ভেঙে যায় এবং ও তারপর আবার শুয়ে পড়ে, কারণ রাতের বেলা ওকে ওভাবে কেউ ডাকার নেই। এর পরের 40 মিনিট থেকে 1 ঘন্টা কি হয়েছে সেটা কিন্তু মানে সুমন জানে না। সুমন মানে ওর কোনো স্মৃতিতে নেই, মানে প্রথম আধা ঘন্টা 40 মিনিট কি হয়েছে ওর কোনো স্মৃতিতেই নেই। এবার আমি আপনাকে ওই 40 মিনিট পরের ঘটনাটা বলছি, তারপরে আমি বলবো ওই 40 মিনিটে কি হয়েছিল। তো এরপরে বেশ কিছুটা রাতে হঠাৎ করেই রাজুর ঘুমটা ভেঙে যায়। এবার রাজুর ঘুমটা ভেঙে যাওয়ার পরে ওদের ওই 2 BHKতে একটাই ছিল কমন বাথরুম। তো ও বাথরুমে যাওয়ার জন্য ওঠে। এবার যখন ও বাথরুমে যাওয়ার জন্য ওঠে ওর মানে মোটামুটি ঘুম চোখে উঠেছে, তো উঠে দেখছে যে ওদের যে মেন যে ডোরটা ফ্ল্যাটে ঢোকার যে মেন ডোরটা সেটা পুরো হাট করে খোলা, মানে জাস্ট কেউ পুরো দরজাটাকে খুলে কেউ বেরিয়েছে বা কেউ ঢুকেছে। এটা দেখে মানে আপনি যদি হঠাৎ করে ধরুন রাতের বেলা ঘুমোচ্ছেন, আপনি হয়তো বাথরুমে যেতে হচ্ছে আপনাকে, আপনি যদি দেখেন যে আপনার মেন ঘরের ডোরটা খোলা ফ্ল্যাটের, আপনার কীরকম লাগতে পারে? অবভিয়াসলি আপনার প্রচণ্ড ভয় লাগবে, আপনি খুব অবাক হয়ে যাবেন যে কেউ কি ফোর্সফুলি দরজা ভেঙে ঢুকলো, নাকি ঘরে ওর পাশের ঘরে সুমন মানে ঘুমোচ্ছে সে কি কোনো কারণে বেরোলো। এবার ও না খুব মানে বাথরুমে না গিয়ে ও বাইরে গেছে, মানে বাইরে দিয়ে দেখছে যে ভেবেছে হয়তো সুমন তার আগে সন্ধ্যেবেলা যখন ওদের মধ্যে কথা হচ্ছিল তখন সুমন বলেছিল যে এরকম কেউ কথা বলে পরের দিন বলতে হবে, তো ভেবেছে হয়তো সেটা বলতে গেছে। কিন্তু তারপরে ভাবছি এরকম হাট করে খুলে রেখে রাতের বেলা কেন যায়, কেন গেল? ও তো ধাঁচাটা ভেজিয়েও রেখে দিতে পারত। এবং সুমনের ঘরে কিন্তু সুমন নেই। এবার ও যখন মানে দরজাটার সামনে এসে দেখছে যে সুমন কি আশেপাশে কোথাও আছে, আর ঘরের দরজা এভাবে হাট করে খুলে রেখেও যাবে এটাও খুব অস্বাভাবিক, ঠিক সেই সময় রাজু শুনতে পায় নিচ থেকে মানে নিচের কোনো ফ্লোর থেকে একটা গোঙানির আওয়াজ আসছে, প্রচণ্ড গোঙানির আওয়াজ আসছে। এবং এখানে একটা জিনিস বলে রাখি, এই ওরা যে মানে সোসাইটিটায় থাকতো যে ফ্ল্যাটটায়, ওটা হচ্ছে একটা বড় একটা স্ট্যান্ডঅ্যালোন বিল্ডিং, আর তার রাতের যে সিকিউরিটি থাকে সেই সিকিউরিটি কিন্তু বাইরের দিকে থাকে, ভিতরের দিকে সিঁড়ির মধ্যে কিন্তু কোনো সিকিউরিটি নেই। এবার গরমকাল, সবকটা ফ্ল্যাটের ঘরে এসি চলছে, হয়তো সেই জন্য কেউ শুনতে পায়নি, আর রাত তখন বেশ অনেকটা গভীর, মানে 1:30 বেজে গেছে। এবার না তখন রাজুর একটা মনে খটকা লাগে যে সুমন কোথায়, নিচ থেকে একটা গোঙানির আওয়াজ আসছে আর ভয়েসটা শুনে কিছুটা সুমনের মতোই মনে হচ্ছে। তো না তখন আর কিছু ভাবতে পারেনি রাজু, কোথাও একটা ওর মনে একটা হিন্ট আসে এবং ও ছট করে মানে লিফট দিয়ে না ও সিঁড়ি দিয়ে নামতে থাকে, এবং যত নিচের দিকে নামছে ও দেখছে গোঙানির আওয়াজটা একটু কাছে হচ্ছে। এবং আলটিমেটলি যখন ও 2nd ফ্লোরে যায় দেখছে সিঁড়ির মধ্যে উল্টে খুব অদ্ভুতভাবে ওর সেই কালি আর কি সুমন উল্টে পড়ে রয়েছে, এবং ওর মুখ থেকে ওরকম গোঙানির আওয়াজটা আছে, পুরো ঘাট ফাড় উল্টে পড়ে রয়েছে। তো রাজু তো এটা দেখে খুব ঘাবড়ে গেছে, কারণ এই সুমনের সাথে মানে রাজুর আর কি একটা মোটামুটি একটা ভালো অ্যাজ এ কলিগ একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, এবং ওরা দুজনে সেম ইয়ারের পাস আউট, একটা বন্ধুর মতো হয়ে গেছে। আর সত্যি বলতে কি সুমনের কোনো রকম কোনো নেশা ভান করার কোনো ব্যাপার নেই, কিছু নেই। তো না দেখে ভাবছে ছেলেটার হলোটা কি, কোনো নেশা ভান করলে অনেক সময় মানুষ বেসামাল হয়ে যায়,
কিছু বুঝতে পারছে। তো যাই হোক কোনো রকমে ওকে জাগিয়েছে, কী হয়েছে কী হয়েছে বলে ওকে ধাক্কা ধাক্কা মেরেছে। মারার পরে ওর একটু সম্বিত এসছে এবং ওকে কোনো রকমে মানে ওকে টেনে হিঁচড়ে লিফটে তুলেছে। লিফটে তুলে ওরা একদম 5th ফ্লোরে ওদের যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে ঢুকে গেছে। এবার ওকে তো পুরো কাঁধে পুরো চাগিয়ে এনেছে। তো এসে ওর মানে ঘরে ঢুকে ওর সুমনের খাটের পাশে ওকে শুইয়েছে, শুয়ে বলছে যে তখনও মানে কিছুটা জেগে গেছে, পুরোপুরি কনসাস নয় বাট মোটামুটি কনসাস। ওকে বলছে যে তুই রাতের বেলা সিঁড়ির ওখানে উল্টে পড়েছিলি কেন, তুই তো কোনো নেশা ভান করিস না, কি ব্যাপার? ও না তখন মানে সুমনের তখন খুব কষ্ট হচ্ছে, ও তখন না মানে কিছু একটা আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে। তো যেটা বুঝতে পারলো জল চাইছে, তো রাজু জল দিয়েছে। এবার রাজুকে তখন জলটা খেয়ে বলছে যে তুই দরজাটা বন্ধ করেছিস তো? বলছে হ্যাঁ দরজা বন্ধ করেছি। বলছে আমার ঘরে জানলা বন্ধ আছে, তোর ঘরে জানলা বন্ধ আছে তো? বলছে হ্যাঁ জানলা বন্ধ আছে। বলছে কেন, কি হয়েছে? তখন না মানে তখন ওর খুব কষ্ট হচ্ছে, মানে রীতিমতো শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মানে কোনো কিছু দেখে মানুষ যদি খুব ভয় পায়, প্রচণ্ড প্যানিক হয়, তাহলে যেরকম হবে সেরকম। এবার এবার রাজু তো খুব ঘাবড়ে গেছে, কি করবে বুঝতে পারছে না, যে শরীর খারাপ এটা নাকি ওর কোনো সমস্যা হয়েছে অন্য কিছু, কি যে করবে ওকে নিয়ে সে রাজু কিছু বুঝতে পারছে না। এমন সময় তখন মানে আধা ঘন্টা হয়ে গেছে, তো ও একবার বাথরুমে যায়। তো বাথরুমে যাওয়ার পরে ও যখন আসে তখনও বেশ কিছুটা ধাতস্থ হয়েছে। তখন মানে রাজু একটু বিরক্ত হচ্ছে যে পরের দিন অফিসে কি হলো, আবার কি পাকিয়েছে। তো তখন রাজু বলছে এই তোর এসব কি ব্যাপার বলতো? তো তখন সুমন বলছে যে বিশ্বাস কর ভাই, এই এই ফ্ল্যাটে না একটা মহিলা আছে, হ্যাঁ এরকম হলুদ শাড়ি পরে, সেই মহিলাটা ঘরে ঢুকে গেছিল কোনোভাবে। এবার রাজু না খুব অবাক হয়ে গেছে যে একটা মহিলাকে দেখেছে, ও দেখেছে একটা ওরকম হলুদ শাড়ি পরেই দেখেছে, কিন্তু বলছে যে মহিলা ঘরে ঢুকলো কি করে? মানে ওরা শোয়ার আগে অবভিয়াসলি দরজা বন্ধ করে শুয়েছে, আর জানলা দিয়ে নিশ্চয়ই কোনো মহিলা চলে আসবে না। আর ওদের ঘরে একটা মহিলা ওরকম রাত দুপুরে ঢুকতেই বা যাবে কেন? এটাও তো খুব অড। তো তখন রাজু বলছে তুই ফালতু কথা রাখতো, তোর কি হয়েছে বলতো, তুই কি নেশা টেশা করেছিস নাকি, নতুন করে নেশা করছিস? বলছে না আমি তোকে সত্যি কথা বলছি, ওই মহিলাটা ঢুকেছিল। বলছে ঢুকেছিল মানে কোথা দিয়ে ঢুকলো, তুই দরজা খুলেছিলি? বলছে না আমি ঘুমোচ্ছিলাম, আমি নিজে চোখে দেখেছি যে আমার পায়ের কাছে মহিলাটা দাঁড়িয়ে রয়েছে এবং ডাকছে আমায়, তারপরে আমার কিছু মনে নেই। আমি পরে বুঝতে পারলাম যে মানে ও অ্যাকচুয়ালি একটা সিঁড়ির পুরো ধাপ ও পায়ে হেঁটে নামেনি, ও ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছে। এবং ও নাকি ও যেটা দেখেছে, যেটুকু মনে আছে বলল, ও নিজে কখন যে ঘর থেকে বেরিয়ে গেছে, কখন যে ও সিঁড়ির কাছে চলে গেছে ও নিজেও জানে না সুমন। কিন্তু যেটুকু মনে আছে ওই মহিলাটা নাকি ওকে কোথাও একটা নিয়ে যাচ্ছিল এবং ও সিঁড়ি থেকে হোঁচট খেয়ে পড়ে যায়, এবং পড়ে যাওয়ার পরে ও দেখে যে ওই মহিলাটা মানে প্রচণ্ড বিকট একটা মুখ করে ওর দিকে তেড়ে আসছে। এবং সেটা দেখার পরে ওর এত ভয় লেগে যায় যে একে তো পড়ে গেছে, ওর একটু ব্যথা লাগছে, দ্বিতীয় কথা হচ্ছে ও মানে পুরো মানে দেখবেন অনেক সময় খুব ভয় পেলেও না মানুষ ভয় পুরো বোবার মতো হয়ে যায়, কিছু বলতে পারে না। তো বলছে যে আমার প্রচণ্ড ভয় লাগছিল এবং আমি জানি না তারপরে কি হয়েছে। তো তখন রাজু বলছে যে এত রাতের বেলা সিঁড়িতে কোন মহিলা থাকবে, আমি যখন গিয়ে দেখেছি তখন আমি তোকে ছাড়া আর কাউকে দেখিনি। আর দ্বিতীয় হচ্ছে যে বলছে যে দেখ একটা মহিলা কেন ঢুকবে, সে কী করেই বা ঢুকবে? যাই হোক এই সমস্ত কোনো প্রশ্নের উত্তর পাওয়া গেল না। এবং পরের দিন সুমনের শরীর খুব খারাপ হলো, ও অফিস যেতে পারলো না, রাজু অফিস গেল। এবং সুমন সারাদিন বাড়িতে খুব একটা বাজে মেন্টাল কন্ডিশনে ছিল, কারণ ও নিজে বুঝতে পারছিল না যে ওর সাথে কী ঘটলো। মানে আগের দিন রাতে ওর সাথে যেটা ঘটলো, যেটুকু ওর মনে আছে সেটার কোনোটাই মানে বাস্তবে হওয়া সম্ভবপর নয়, স্বাভাবিকভাবে কিন্তু সম্ভবপর নয়। সত্যিই তো একটা মহিলা কি করে ওদের ঘরে রাতে, আর ওর ঘরে কেন এসে ওকে ডাকবে? এটা গেল। তো তারপরে আবার সন্ধ্যেবেলা রাজু চলে এলো অফিস থেকে। তো ততক্ষণে আর কি সুমন একটু বেটার হয়েছে, কিন্তু ওর মনের মধ্যে একটা ভয় ধরে গেছে, রাত হলে একটা ভয় মানে পাচ্ছে ও। তো তখন ও তো কিছু বলতে পারছে না। এবার যেটা হলো সুমন মানে সেদিন না ওর মানে একটু শরীরটা খারাপ ছিল, তো ও ভাবলো একটা ওষুধ নিয়ে আসি।
খুব সর্দিও লেগে গেছিলো, তো ভাবলো যে ঠিক আছে আমি যাই গিয়ে একটা ওষুধ নিয়ে আসি। তো ততক্ষণে রাজু চলে এসেছে, তো এসে ও রান্না বান্নার কিছু ব্যবস্থা করছে। সুমনের শরীর খারাপ, ও আর কিছু বানায়নি। এবার ও যখন ওষুধ কিনে উঠছে উপরে, ও তখন বাজে কিন্তু বেশি না, 8:30, রাতের বেলা 8:30 বাজে। ও যথারীতি গ্রাউন্ড ফ্লোর থেকে লিফট ধরেছে, এবং লিফট ধরে যখন ও উঠছে ঠিক দেখছো সেকেন্ড ফ্লোরে ওই সেই হলুদ শাড়ি পরা মহিলা নিজের শাড়ির কুঁচি ঠিক করছে এবং ওর দিকে পুরো কটমটিয়ে দৃষ্টিতে তাকাচ্ছে, এবং মনে হচ্ছে যেন ওর দিকেই তাকিয়ে আছে। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে, মানে সুমন শুধুমাত্র সেকেন্ড ফ্লোরেই ভদ্রমহিলাকে দাঁড়িয়ে থাকতে সিঁড়িতে দেখে তা নয়, সেকেন্ড ফ্লোর থেকে যখন লিফটটা উপরে থার্ড ফ্লোরে গেল তখনও দেখছে যে ওই থার্ড ফ্লোরেও ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছে। আবার যখন লিফটটা ফোর্থ ফ্লোরে গেল তখন দেখছে ফোর্থ ফ্লোরেও ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছে, ওরকম এক হাত দিয়ে শাড়ির কুচি ঠিক করছে আর ওর দিকে প্রচণ্ড মানে একটা আক্রোশের দৃষ্টিতে তাকাচ্ছে। আর তাকানোটা খুব অদ্ভুত টাইপের, মানে চোখগুলো কীরকম ঘোলাটে পাকানো, অদ্ভুত টাইপের। এটা দেখে ওর আবার শরীর খারাপ হয়েছে, মানে ওই মহিলাটাকে না মানে দেখলেই কীরকম একটা ওর অদ্ভুত টাইপের লাগছে। যাই হোক, এবার সব কথা তো আর সবসময় বলা যায় না। এবার এই কথা যদি ও এখন রাজুকে বলে, রাজু অর্ধেক কথা বিশ্বাস করবে না, খুব স্বাভাবিকভাবে বিশ্বাস করার কথাও নয়। কিন্তু ও ভাবছে যে আমি এই মহিলাটাকে কেন বারবার দেখছি, আমার তো দেখার কথা নয়। যাই হোক, তো সেদিনে ও আর কিছু বলে না এবং খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। এবার ওর শরীরও খারাপ ছিল, ঘুমিয়ে পড়েছে। এবার ঘুমিয়ে যখন পড়েছে তখন মোটামুটি ওই রকমই রাত 1:30-2 নাগাদ, মোটামুটি 12টা অবধি কিন্তু সেদিন রাজুর কাজ ছিল। এবার ও বুঝতে পারছে যে ওর ঘরে লাইট জ্বলছে, তো ওর মনে একটা বেশ সাহস ছিল। এবার তারপরে ও লাইট অফ করে গেছে, এও ঘুমিয়ে গেছে। ওই 1:30-2 নাগাদ আবার সুমনের একটা অস্বস্তিতে ঘুম ভেঙে যায়, এবং ও দেখছে যে ও শুয়ে রয়েছে এবং ঠিক ওর উল্টো দিক, ওর পায়ের কাছে ওই হলুদ শাড়ি পরে ওই মহিলা মানে ওর সামনে দিয়ে একবার করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আবার একবার করে হেঁটে ওর সামনে আসছে, একবার করে চলে যাচ্ছে, আবার সামনে আসছে। এটা দেখে না মানে ও প্রচণ্ড ভয় পেয়ে গেছে। কিন্তু ওর মানে ও বুঝতে পারছে যে আমার এই মুহূর্তে উঠে যদি আমি লাইটটা জ্বালাই খুব ভালো হয়, আমি যদি পুরো উঠে পড়ে অন্য ঘরে যাই তাহলে হয়তো আমার ব্যাপারটা মাইন্ড থেকে চলে যাবে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সেই সময় না ওর দুটো হাত কাজ করছে, না ওর দুটো পা কাজ করছে, না ওর শরীরটাকে বিছানা থেকে তুলতে পারছে, আর মুখে কোনো আওয়াজও করতে পারছে না। এবং এই করতে করতে ও নিজের চোখে দেখেছে, যেটা ও ইমেলে মেনশন করেছে, বারবার করে মেনশন করেছে, যে এটা কিন্তু ওর কোনো মনের ভুল নয়। কারণ এই সময় ও পুরোপুরি ওর ঘুমটা চোখ থেকে চলে গেছে। এমন নয় যে ওর স্বপ্নে দেখছে বা ঘুমের মধ্যে দেখছে তা। ও দেখছে ওই মহিলাটা আস্তে আস্তে, মানে এইটা ও দেখছিল যে ওর কাছে আসছে আবার চলে যাচ্ছে, আবার কাছে আসছে আবার চলে যাচ্ছে। তারপরে ও মহিলাটা না আস্তে 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 ওর মাথার কাছে এসেছে, এবং মহিলাটাকে দেখতে মানে স্বাভাবিক টাইপের। কিন্তু যত মানে সুমন আর কি পুরোপুরি তাকিয়ে দেখতে পারেনি, মানে চোখ মেলে পুরোটা দেখা সেটা ওর পক্ষে পসিবল হয়নি। বাট ও যেটুকু দেখেছে যে যত মহিলাটার সামনে ওর দিকে এগিয়ে আসছে তত মহিলাটার মুখটা না কীরকম একটা বিকট টাইপের হয়ে যাচ্ছে, যেই মুখটা ও আগের দিন ওই সিঁড়ির ওখানে দেখেছিল, যেটা দেখে ও ভয় পেয়েছিল এবং ও হুমড়ি খেয়ে পড়ে যায়, উল্টে ওরকমভাবে পড়ে থাকে, যার জন্য ওর গা হাত পা খুব ব্যথা ছিল। ও দেখছে মহিলাটা ওর সামনে আসছে, এবং ও ভয় না চিৎকার করতে পারছে না, সরতে পারছে না, শরীর নাড়াতে পারছে না, কিন্তু চোখটাকে বন্ধ করে নেয়। এবং চোখটাকে বন্ধ করে ও নিজের মন থেকেও ঠাকুরের নাম করতে থাকে নিজের মনে। এবং তার কিছু মুহূর্তের মধ্যেই ও বুঝতে পারে যে ওর শরীরটা এবার সচল হয়েছে, মানে অ্যাটলিস্ট ও পাশ ফিরতে পারবে। এবং যখন মনে হলো পাশ ফিরতে পেরেছে এবং ওর শরীরে একটু জোর এসেছে, তখন ও চোখটা হালকা করে খুলে দেখে যে ওর ঘরে কেউ নেই। কিন্তু কেউ না থাকলেও ঘরের মধ্যে একটা বাজে পচা বিশ্রী গন্ধ কিন্তু মানে ঘরের মধ্যে রয়েছে, যেটা যে গন্ধের কোনো সোর্স ঘরে নেই। মানে এতক্ষণ অবধি ঘরে কোনো রকম কোনো গন্ধ ছিল না, এবং গন্ধ থাকার কথাও না, সেরকম কোনো পচা বাজে জিনিস ওদের ঘরে রাখাও হয় না। কিন্তু কিছু একটা যে ওই ঘরে এক্সিস্ট করছিল কয়েক মুহূর্ত আগে অবধিও, সেটা কিন্তু ওই গন্ধ থেকে বোঝা যাচ্ছিল। ভাবুন একবার কি ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। তো এইটার পরে না ও মানে ঘুম তো আর হয়নি, কিন্তু মনে মনে ভাবলো যে না, মানে আমি আর পারছি না। এবার ও আগের সপ্তাহে যথারীতি বাড়ি যায়নি, তো ভাবলো যে আমি
একদিন ছুটি নিয়ে আগেই বাড়ি চলে যায়। শরীরটাও ভালো লাগছে না, কেন এগুলো হচ্ছে কিছু বুঝতে পারছে না। আর ও না সেরকমভাবে কিছু আর রাজুকে বলেনি, কারণ রাজু এমনিতেই এসব দেখে একটুখানি ডিস্টার্বড হয়ে গেছে, আর ওর নিজেরও খুব কাজের প্রেশার চলছিল রাজুর, তো রাজুকে আর কিছু বলেনি, ও চলে গেছে। এবার যেহেতু একদিন আগে গেছে, মানে ও বৃহস্পতিবার দিনই বেরিয়ে গেছে, তো বৃহস্পতি আর শুক্র এই দুটো রাত কিন্তু রাজুকে তখন ওই ফ্ল্যাটে একা থাকতে হবে। এবার এবার আমি মানে রাজুর ভার্সানটা আমি বলছি, ঠিক আছে? এবার রাজু তো তখন ফ্ল্যাটে একা, বৃহস্পতিবার দিন তো সুমন বেরিয়ে গেছে বাড়িতে, এবার রাজু ঘরে একা আছে। ও যথারীতি ওর মানে অফিস থেকে ফিরে ও খাবার প্যাক করে নিয়ে এসেছে, বিরিয়ানি প্যাক করেছে, তো বিরিয়ানি খেয়ে ও কিছু অফিসের কাজ করছিল, এবং করতে করতে মোটামুটি 11:30 নাগাদ শুয়ে পড়ে। এবার হঠাৎ করেই রাজুর ঘুমটা ভেঙে যায়, এবং ওর ঘর থেকে মানে ঠাক ঠুক এরকম আওয়াজ আসছে সুমনের ঘর থেকে। এবার সুমন তো ঘরে নেই, সুমন অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে ওখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে গেছে হুগলিতে। এবার ও ভাবছে যে আওয়াজটা কোথা থেকে হচ্ছে। এবার ও মানে রাজুর তখন একটু সাহস বেশি, তো যথারীতি ঘুম থেকে উঠে ও ঘরে লাইট ফাইট জ্বালিয়ে দেখছে সুমনের ঘর ফাঁকা, যথারীতি কেউ নেই, ঘরের কোথাও কেউ নেই, এবং আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। তো ও নিশ্চিন্ত গিয়ে শুয়ে পড়েছে। এরপরে সুমন শুয়েছে, এবং যেহেতু ও ঘরে একা ছিল বাড়িতে পুরো ফ্ল্যাটটায়, তো ওর ঘরের দরজাটাকে আরও ভেজায়নি, লকও করেনি, খোলাই ছিল। আর সেদিন ভালো রকম বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, তো ফলে ওয়েদারটা খুব ঠান্ডা, মানে ফ্যানের হাওয়া এনাফ। তো ফ্যানটা ছেড়ে দরজা খোলা রেখে ও ঘুমোচ্ছে, মানে শুয়ে আছে। এবার ও শুয়ে ও বুঝতে পারছে যে ওর যে রুম, সেই রুম থেকে বেরিয়ে হচ্ছে একটা হল, আর হলের পাশে হচ্ছে ওপেন একটা কিচেন। ও পরিষ্কার বুঝতে পারছে যে হলুদ শাড়ি পরে কোনো একজন মহিলা ওই হল ঘরের মধ্যে যাতায়াত করছে। একবার হল ঘরে ঢুকছে, একবার কিচেনে ঢুকছে, একবার পাশে যে ঘরটায় সুমন থাকে সেই সুমনের ঘরে ঢুকছে, আর মানে ওর ঘরে আসছে না, কিন্তু বুঝতে পারছে কেউ একজন স্পষ্ট যাতায়াত করছে। এবার ওনটা একটুখানি বুকের ভিতরটা ছ্যাদ করে ওঠে। মানে এই যে এতক্ষণ অবধি যে ঘটনাগুলো ঘটেছিল সুমনের সাথে, প্রত্যেকটায় রাজুর না একটু বিরক্ত লেগেছিল, যে ভেবেছে হয়তো সুমনই হয়তো কিছু একটা ভুলভাল কিছু করেছে, বা ওর হয়তো কোনো শরীর খারাপ হয়েছে সেরকম। মানে এটা যে একটা অন্য ভৌতিক দিকও থাকতে পারে, বা এমন কোনো অশরীরীর এখানে আনাগোনা থাকতে পারে, যেটা একবার কিন্তু সুমন মানে রাজুকে বলার চেষ্টা করেছিল, যেটা কি ফ্ল্যাটটা আমার মনে হচ্ছে ঠিক নেই। এবার রাজু এর ব্যাপারটা পাত্তাই দেয়নি, ধরে এরকম আর হয় নাকি, মানে একদম উড়িয়ে দিয়েছে। কিন্তু এবারে রাজু বুঝতে পারছে সত্যি কিছু একটা গন্ডগোল মনে হয় আছে। এবার কি করবে অত রাতে? রাজু কি করেছে, চুপচাপ শুয়ে, যেহেতু ও কোনো খাটে শুতো না, ও একটা সিঙ্গেল ম্যাট্রেসে শুতো, তো ও না শুয়ে ঘুমানোর ভান করে চোখটা হালকা খুলে দেখছে কি হয়। এবার যখন ও ওরকম করে দেখছে, ওর কিন্তু প্রচণ্ড ভয় লাগছে, কিন্তু ভয়টাকে না প্রকাশ করছে না। এবং ওর যে মানে ঘরের যে লাইট জ্বালানোর যে সুইচ, সেই সুইচটা হচ্ছে উপরের দিকে। তো আবার ওকে মানে ওই নিচে শুয়ে রয়েছে, সেখান থেকে উঠে খাটে থাকলে কি অনেক সময় হাতের কাছে সুইচ থাকে, প্রেস করে দিলেই হয়ে যায়। এবার ওকে যদি ঘরের লাইটটা জ্বালাতে হয়, ওকে পুরো, যেহেতু মাটিতে শুয়েছে সেখান থেকে উঠে ওকে জ্বালাতে হবে। এবার ওর না ভয় লাগছে প্রচণ্ড, এবং ও স্পষ্ট দেখতে পাচ্ছে যে একটা কেউ ঘোরাফেরা করছে। এবার ও শুয়ে রয়েছে, শুয়ে ও দেখছে এবার যে মহিলাটা এতক্ষণ ঘোরাফেরা করছিল, সে এবার ওর ঘরের দরজার সামনে, মানে ওর ফ্ল্যাটের ওই রুমটার দরজার সামনে সে দাঁড়িয়ে পড়েছে, এবং দাঁড়িয়ে পড়ে সে এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে রয়েছে। এবং ও তখন প্রচণ্ড ভয় পাচ্ছে, এবং ও বুঝতে পারছে যে এই মুহূর্তে যদি উঠে লাইটটা জ্বালায় তাহলে খুব ভালো হয়। কিন্তু ওরও সেদিনকে একদম সেম কেস, একদম সুমনের মতো ব্যাপার হয়েছে। ওর শরীর আর কাজ করছে না, মানে ওর হাত কাজ করছে না, ওর পা কাজ করছে না, ওর বডি কাজ করছে না, ওর শুধুমাত্র মাথা কাজ করছে। ওর মাথা বলছে ওকে যে কিছু একটা গন্ডগোল আছে, এবং এটা সত্যিই ফ্ল্যাটের মধ্যে একটা কিছু খারাপ কিছু ঘটনা আছে। তো বুঝতে পারছে, কিন্তু কি করবে ও কিছু বুঝতে পারছে না। ও চুপচাপ ওরকম করে চোখটা আধা খোলা আধা বন্ধ রেখে ও শুয়ে আছে। আর ওদের যে হল ঘরটা ছিল, সেই হল ঘরে ওরা একটা লাইট জ্বালিয়ে শুতো, একটা ছোট্ট একটা ডিম লাইট জ্বালাতো, কারণ যেহেতু ওদের একটাই ওয়াশরুম ছিল ফ্ল্যাটে, এবং সেটাও ওই কমন ওয়াশরুম, এটা ওই হলের পাশে যেতে হয়, তো সেই জন্য ওটা জ্বালিয়ে রাখতো। এবার ও দেখছে
যে ওই হলুদ শাড়ি পরা মহিলা, যে মহিলাটাকে ও একবার দেখেছিল, একদম সেই সেম মহিলাটা আস্তে আস্তে ওর দিকে এগিয়ে আসছে, এবং এগিয়ে আসছে 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 এবং আস্তে আস্তে, যেহেতু ও মাটিতে শুয়েছে, ওই মহিলা না মানে ওর থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে মানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে গিয়ে পুরো ঝুঁকে একদম ওর মুখের দিকে তাকিয়ে রয়েছে। এবং ও যেটা পরে এক্সপ্লেন করেছিল রাজু, যে ওই মুখটা বিভৎস মুখ, মানে ও হালকা করে চোখটা খুলে রেখে বেশ কিছুক্ষণ দেখেছে, কিন্তু তারপর দিকে দেখতে পারেনি। ওই মহিলার চোখ দুটো প্রচণ্ড মানে ভয়ঙ্কর, আর মুখটা প্রচণ্ড বিকট টাইপের, আর চুলগুলো মানে পুরো পাকিয়ে পাকিয়ে মনে হচ্ছে যেন মেঝের সাথে একেবারে লুটোপুটি খাচ্ছে। এবার যখন ও বুঝতে পারছে যে ওর সামনে চলে এসেছে, তখন কিন্তু সুমন যেরকম একটা বাজে আষ্টে পচা বিশ্রী গন্ধ পেয়েছিল, ও কিন্তু সেরকম একটা গন্ধ ঘরের মধ্যে পেতে থাকে। এবং ও সেই সময় মানে ও শরীরে যত শক্তি ছিল সমস্ত শক্তিকে একত্রিত করে ও না কি করেছে, ও একটা অদ্ভুত কাজ করে ফেলে, যেটা হয়তো খুব স্বাভাবিকভাবে মানুষের একটা রিপালশনে আসতেও পারে। সেটা কি করেছে, ওর হাত পা তো কাজ করছিল না, কিন্তু কোনোভাবে ওর ডান হাতটাকে তুলতে সক্ষম হয়, এবং মানুষ যেরকম কোনো একটা বিপদ হলে বা কোনো একটা জায়গা থেকে যদি আঘাত আসতে পারে এরকম যদি মানুষ বুঝতে পারে, সবার আগে তো মানুষ নিজের হাতটা দিয়ে সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। ও কি করেছে, মানে যখন চোখটাকে একটুখানি খুলেছে এবং হাতটাকেও মানে কোনো কিছুকে গার্ড করতে গেলে মানুষ যেরকম হাতটা আগে এগিয়ে দেয়, ওর ডান হাতটা না সজোরে ছুঁড়েছে একদম হাওয়ায়। মানে ও ভাবছিল যে মহিলাটা মনে হয় এবার ওর গলাটা টিপতে আসছে বা কিছু একটা, এরকম কিছু একটা হবে, এবং সেই সময় ও আর নিজেকে স্থির রাখতে পারেনি এবং ওই ডান হাতটা খুব জোরে ছুঁড়ে মারে। ও ভাবছে যে ও হয়তো মহিলাটাকে আটকানোর চেষ্টা করছে, যে ওর গলায় হাত দেবে বা ওকে মারধর করবে বা কিছু একটা। সেই মুহূর্তে না ওর মনে হলো খুব মানে গরম লোহা দিয়ে যদি কেউ কাউকে ছ্যাঁকা দেয়, সেরকম যেরকম একটা মানে হাতে লাগতে পারে, ওর কিন্তু সেরকম ভাবে একটা কিছুতে লাগে, খুব জোরে সজোরে লাগে। তো ওই লাগার পরে না ওর শরীরের মধ্যে মনে একটা বিদ্যুৎ চলে গেল, ঠিক আছে, এবং ও ব্যথায় যন্ত্রণায় পুরো কোকিয়ে ওঠে রাজু। মানে তারপরে তো ও মানে এখন তখনও না এমনই অবস্থা হয়ে গেছে যে ওর ফোনটাও নিতে পারছিল না। তো কিছুক্ষণ পরে ও যখন একটু ধাতস্থ হলো, একটু ঠিক হলো, তখন ও সঙ্গে সঙ্গে উঠে ফোনের আলোটায় জ্বালিয়ে ঘরটায় দেখছে, ঘরের আলো জ্বালিয়েছে, দেখছে সব ঠিকঠাক আছে কিনা, কে ঢুকেছিল কি হয়েছে, কিন্তু দেখছে দরজা বন্ধ, জানলা বন্ধ, কিন্তু ওর হাতে ওই যে ওটা মনে হলো না একটা কিছু লাগলো, খুব জোরে একটু শার্প কিছু এসে লাগলো, গরম লোহা টাইপের কিছু একটা লাগলো। ও দেখছে ওর ডান হাতের কনুইয়ের নিচে তিনটে মানে বেশ ধারালো কোনো কিছু দিয়ে যদি কাউকে আঁচড় দেওয়া হয় সেরকম আঁচড় লেগেছে, এবং সেখান থেকে রীতিমতো রক্ত পড়ছে, মানে খুব ডিপ হয়েছে। তো এটা দেখে না ও পুরো হতভম্ব হয়ে গেছে, এবং ও ভাবছে যে আমার সাথে এটা কি ঘটলো, কোনো বেড়াল কুকুর না, ও নিজের চোখে দেখেছে একটা মহিলা ওরকম, এবং মহিলাটা যত কাছে আসলো তার মুখটা পুরো বিভৎস হয়ে যাচ্ছিল। তো তখন মানে এইসব দেখে ও মানে রাতটুকু কোনো রকমে কাটায়, আবার শুক্রবার ও একটা খুব ইম্পর্টেন্ট কাজ হয়তো অফিস যায়, তো ওখান থেকে ও আর বাড়ি আসে না, ও বিকেল এসে জিনিসপত্র প্যাক করে ও বাড়ি চলে যায় এবং সুমনকে ফোন করে, এবং সুমনকে ফোন করে পুরো ডিটেলস বলে যে ওর সাথে এই ঘটনা ঘটেছে এবং ওকে ডাক্তার দেখাতে হয়। শুধু ডাক্তার দেখায় তাই নয়, ওই কয়েক ঘন্টা যে ওর ডিলে করেছিল তার মধ্যে কিন্তু ওর হাতের ওইটা খুব মানে বাজে রকমভাবে ইনফেকশন হয়ে যায়, এবং ওই হাত যখন ও ডাক্তারের কাছে দেখায়, ডাক্তার বলছে অলরেডি আপনার ইনফেকশন হয়ে গেছে, ওকে অ্যান্টিবায়োটিক দেয়, ওকে ড্রেসিং করতে হয়, মানে সেটা নিয়ে প্রচুর কিছু। এবং ওই উইকেন্ডের মধ্যে ওরা ডিসিশন নেয় যে ওই ফ্ল্যাটে ওরা থাকবে না, ওই ফ্ল্যাটে কি আছে না আছে কিছু জানে, কিন্তু ওরা ফ্ল্যাটে থাকবে না। তো যাই হোক, আবার ওরা যে যার বাড়ি থেকে যাতায়াত করা শুরু করবে। তো যেদিন ওরা জিনিসপত্রগুলো বের করছে, এবং মানে ওরা একটা লোক মারফত, দালালের মতো একটা লোক মারফত ওরা এই বাড়িটা ভাড়া নিয়েছিল। তো তাকে বলেছে, সেদিক থেকেও আর কোনো বিশেষ ঝামেলা হয়নি, বলেছে আপনাদের টাকা আপনারা পেয়ে যাবেন, ওরা যেটা আর কি সিকিউরিটি ডিপোজিট রেখেছিল। তো যেদিন ওরা মাল বার করছে সেদিন ওরা একটা ইনফরমেশন পায় ওদের পাশে যে একটা বয়স্ক দম্পতি থাকতো তাদের থেকে। তো কি ইনফরমেশন পায়, ওই যে বলেছিলাম যে ফ্ল্যাটটা আর কি বন্ধ ছিল, দুটো ফ্ল্যাট মিলিয়ে একটা ফ্ল্যাট করা হয়েছে,
তো ওই ফ্ল্যাটের যে ওনার ছিল তার স্ত্রী আর তিনি ওই ফ্ল্যাটে থাকতেন, এবং যে লোকটা ছিল সেই লোকটা খুব বড় লোক, কিন্তু ওনার স্ত্রী স্বভাবে খুব একটা চরিত্রের দিক থেকে ভালো ছিল না। ওনার স্ত্রী ওনাকে বিয়ে করার আগে তার একটা বিয়ে ছিল, এবং তার সাথে ডিভোর্স না করে একে বিয়ে করেছে, এবং একে বিয়ে করার পর যেহেতু প্রচুর পয়সা ছিল, মানে এর থেকে বিভিন্ন রকমভাবে পয়সা নিত নিজের বরের থেকে, ঠিক আছে। এবার বর প্রথম প্রথম বুঝতে পারতো না, টাকা পয়সা সব দিয়ে দিত, এবং পাশে যে ফ্ল্যাটটায় সুমন আর রাজু ভাড়া নিয়েছিল সেই ফ্ল্যাটটাও ওর বউ হঠাৎ করে বলে যে তুমি আমাকে এই ফ্ল্যাটটা কিনে দাও, আমাদের তাহলে বেশ অনেকটা সম্পত্তি হবে, আমরা 3টে ফ্ল্যাট আমাদের থাকবে, এবং বরটা খুব ভালো ছিল, সে ওই ফ্ল্যাটটাও কিনে দেয়। এরপরে হঠাৎ করে একদিন ওনার বউ নাকি নিরুদ্দেশ হয়ে যায়। তো উনি খোঁজ করতে গিয়ে উনি জানতে পারে যে ওনার বউ তৃতীয় বিয়ে করেছে, এবং সেও একজন মানে বিজনেসম্যানকে বিয়ে করেছে। এবার তার কাছে গেছে যে তুমি আমার সাথে ডিভোর্স হয়নি, তারপর মানে সেই দিনই উনি জানতে পারে ওনার বর আর কি, যে ওনার বউয়ের আরেকটা বিয়ে ছিল। ওনার তো খুব রাগ হয়েছে, কিন্তু তবুও উনি ওনার স্ত্রীকে অনেক বলে বুঝিয়ে বাড়ি নিয়ে আসে, ওখান থেকে নিয়ে আসে, টাকা পয়সার প্রলোভন আম কিছু দিয়ে নিয়ে আসে, এবং নিয়ে আসার পরে উনি ওনার বউকে মানে প্রচণ্ড আর কি শাসন করে। শোনা যায় যে উনি নাকি ওনার বউকে মারধরও করেছিলেন এরকম বিশ্বাসঘাতকতা করার জন্য। তো এরকম অনেক কিছু ঘটনা ঘটে, এবং ঘটনা ঘটার পরে উনি তখন বলেছে ঠিক আছে আমি তুমি তোমার নতুন বরের কাছে যাও, কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে যেতে হবে। তো উনি ডিভোর্সের ফাইল করেন, ডিভোর্স হয়েও যায়, এবং তারপরে উনি ওনার সেই তৃতীয় স্বামীকে নিয়ে এই ফ্ল্যাটটাতেই থাকতেন, যে ফ্ল্যাটটা উনি ওনার দ্বিতীয় স্বামীর থেকে নিয়েছিলেন। কিন্তু তারপরে কোনো একটা অজানা কারণে মানে ওই তৃতীয় স্বামীর সাথে এই বউটার বিষয়টা নিয়ে খুব ঝামেলা হয়, এবং তারপরে নাকি হঠাৎ করেই একদিন খবর পাওয়া যায় যে বউটির কিছুদিন ধরেই শরীর খারাপ ছিল, সেটা সবাই জানতো, উনি মারা গেছে। এবং তারপরে ওই মানে তৃতীয় যে স্বামী সে কোনো রকমের কাগজপত্র ট্রান্সফার করে মানে এখনকার যে ওনার তাকে বাড়িটা বেচে দিয়ে সে চলে যায়। সে কোথায় গেছে কী গেছে সেটা কেউ জানে না। তো তারপর থেকে নাকি এই যে বয়স্ক দম্পতি তারাও মাঝে মধ্যে ওই সিঁড়ির কাছে, ওই মহিলা খুব হলুদ রঙের জামা কাপড় পরতেন, তো তাকে নাকি দেখা গেছে, কিন্তু মানে কারোর কোনো ক্ষতি করেছে বা কারোকে ভয় দেখিয়েছে এরকম কিছু অতটা শোনা যায় না। একটা গার্ড অবশ্য নাকি বলেছিল, আগে সেই গার্ডটা এখন আর নেই, আগে ছিল, সে নাকি একবার ওই মহিলাকে ওরকমভাবে দেখে খুব ভয় পেয়েছিল, মানে ওই মহিলা নাকি ভয় দেখিয়েছিল, ঠিক আছে। কিন্তু ওই বয়স্ক দম্পতি বলে যে আমাদের কোনোদিনও কোনো কিছু ভয় লাগবে এরকম কিছু হয়নি, তবে মাঝে মধ্যে ওরাও মনে হয় যেটা ফ্ল্যাশে জাস্ট দেখলো, মনে হলো, আবার দ্বিতীয়বার দেখলো নেই এরকম। তো এটাই ছিল ঘটনা। তারপর থেকে ওরা মানে সেই দিনই ওরা বাড়ি ছেড়ে দেয়, তারপরে ওরা কিছুদিন আবার যাতায়াত করে, তারপরে আবার ওরা দুজন মিলে অন্য একটা জায়গায় বাড়ি ভাড়া করে, তো সেখানে আর কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ এই ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা ঘটনা শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, দেখাবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।